করে? আমি স্যার তেমন প্রস্তুত না, তারপরে মোটামুটি বলতেছি আর কি। না, প্রস্তুতি মানে খুব দরকার নেই, মানে প্রত্যেকেরই এই কাজটা করতে হবে। আপনাদের সাহস নিয়ে আসলে রপ্ত করার জন্য আমি পড়ানোর চাইতে আপনারা পড়লে পরে সেটা ভালো হবে। ঠিক আছে, আপনারা আলোচনা করেন। আমি নেটের ভিতরে থাকলে তো শুনতেই পারবো, আর নেটের বাইরে চলে গেলে শুনতে পারবো না। আচ্ছা, শুরু করে দেন। ওকে। জি, আসসালামু আলাইকুম। যে এখানে মাইন্ডের রুব্রিক্স গুলো আছে। মাইন্ডের রুব্রিক্স এর প্রথমটা হলো আপনার প্রিকোসিটি, অর্থাৎ অকালপক্কতা। যে কোনো জিনিস তার পাকার বয়স, মানে মাথার চুল উদাহরণস্বরূপ ধরা যায়, পাকার বয়স হয় না কিন্তু পেকে গেছে বয়স হওয়ার আগে। আর একটা হলো আপনার ডিসস্যাটিসফাইড, অর্থাৎ অখুশি। এটা সে মানে যে কোনো জিনিসে খুশি হতে পারতেছে না। এটা হলো ডিস্টার্ব, অঙ্গভঙ্গি, তার ইশারা ইঙ্গিত। আর এটা হলো আনকনসিয়াসনেস, অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এটা পরেরটা হলো, জি জি, এটা হলো মাইন্ডের একবার প্রথম রুব্রিক্স গুলো যেখানে দেয়া আছে। মাইন্ডে তো অ্যাবান্ডন প্রথম না, আমি তো ওই যে ফারুকি স্যারের যেটা স্বদেশী ক্যান রেপার্টরি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু সব জায়গায় এক হওয়ার কথা না। এখানে এটা হলো এটা হলো ডাক্তার মোহাম্মদ মাসুদ খানের। যাই হোক, এখন এক হওয়ার কথা কিনা সেটা আমি জানি না, আমি এই বইটা পাইছি কিছুদিন আগে, আমি পড়িনি তো না, বিকাল বেলা একটু পড়ছিলাম আর কি। এখন এটা ঠিক ঠিক আছে। আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিই। ব্যাখ্যাটা হলো যে মাসুদ খানের বইটাতে মূলত রুব্রিক গুলো ইংলিশ অ্যালফাবেট আকারে সাজানো আছে, আর ফারুকী স্যারের বইও আছে ইংলিশ অ্যালফাবেট সাজানো। কিন্তু ফারুকী স্যার সমস্ত রুব্রিক গুলোকে আবার বাংলা বর্ণমালা অনুযায়ী আবার উনি সাজিয়েছেন। তো এই কারণে আমরা ওই যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই বাংলা বর্ণমালা অনুযায়ী রুব্রিক গুলো যে সাজানো হয়েছে সেটা দ্বারা প্রথমে একটু পড়ে একটু ধারণা নিতে বলছি, পরে আমরা ওই ইংরেজি বর্ণমালা ধরে পরে পড়াবো। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ঠিক আছে, আচ্ছা আলামিন। জি স্যার, জি স্যার। তারপর হলো আপনার আর্নেট, এটা হলো অনাগ্রহান্বিত, অর্থাৎ আগ্রহ কম তার, সরি অতি আগ্রহান্বিত, মানে তার আগ্রহ বেশি। এখানে যে কোনো জিনিসে তার মানে স্বাভাবিকের চেয়ে আগ্রহ বেশি। তারপর হলো সেক্সুয়াল এক্সেস, অর্থাৎ অতি ইন্দ্রিয় ভোগ হইতে পীড়া, মানে অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে যে পীড়াগুলো দেখা দেয়, এটা রুব্রিক্স এটা। এরপর হলো ডিপসোমনিয়া, অতি মদ্যপান প্রবৃত্তি, মানে তার মদ্যপানের মানে পানি জাতীয় জিনিসগুলো পানের তার অতিরিক্ত ইচ্ছা আছে, প্রবৃত্তি আছে। তারপর হলো ওভার সেন্সিটিভ, অতিরিক্ত অনুভূতি প্রবণ। তারপর হলো স্ট্রেংথ, অদ্ভুত কিছু, মানে স্বাভাবিক না, সে অদ্ভুত কিছু করতে চায়, অদ্ভুত কিছু বলে, এগুলো। এরপর এটা হলো ইম্পেটেন্স, অধৈর্য ভাব, মানে তার ভিতরে ধৈর্য এগুলো কম। তারপর স্টাডি, অর্থাৎ অধ্যয়ন, মানে তার অধ্যয়নের আছে, অভ্যাস আছে, সম্ভবত এটাই বোঝানো হয়েছে। এর পরেরটা হলো অটোমেটিক, অনিচ্ছাকৃত। এরপর হলো আপনার মেসিভাস, অনিষ্টকারক, মানে সে অনিষ্ট করতে চায়, এই ধরনের তার মাইন্ডের মানে অবস্থা, অনিষ্ট যে কোনো জিনিসের ক্ষতি করতে চায়। এরপরেটা হলো আপনার প্রিকোপেড, অন্য বিষয়ে নিবিষ্ট চিত্ত, মানে আরেকজনের বিষয়ে চিন্তা করা, সম্ভবত এটাই বোঝানো হয়েছে, অন্য বিষয়ে নিবৃত্ত চিত্ত। এরপরেটা হলো রং, অন্যায়, মানে সবকিছুতে তার এটা মনে হইতেছে অন্যায় বা এটা ভুল, এই ধরনের চিন্তা ভাবনা তার। এরপরে হলো আপনার ডিস্টার্বেড, অন্য দ্বারা বিরক্ত হওয়া বা যে কোনো জিনিসে বিরক্ত হওয়া। এরপর হলো ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন।
এরপর এটা হলো অ্যাবসেন্ট মাইন্ডেড আর কি, অন্যমনস্ক। পরেরটা হলো আপনার ডার্কনেস অ্যাগ্রাভেশন, অর্থাৎ অন্ধকারে বৃদ্ধি। এর পরেরটা হলো কম্পারেনশন ডিফিকাল্ট, অনুধাবন করা কষ্টকর। যে কোনো জিনিস তার অনুধাবন করতে মানে আইডিয়া করতে এটা কষ্টকর অবস্থা হয় তার। এরপরেরটা হলো মিডল সাম, অনধিকার চর্চাশীল, অর্থাৎ যেখানে তার অধিকার নাই তার ওখানে মানে ওইটা নিয়ে তার কাজ করতে, ওইটা নিয়ে চর্চা করা তার ভালো লাগে। এরপর হলো ব্লিডনেস, অন্ধত্বের ভান করে, মানে সে অন্ধ না বা চোখে দেখে কিন্তু তার একটা ভাবভঙ্গিমা ওইভাবে যে সে কিছু দেখে না। এরপরটা হলো আপনার আনফিলিং, অনুভূতিহীন, যে কোনো জিনিস আমরা আঘাত লাগলে অনুভূতি পাই কিন্তু তার ওই অনুভূতি শক্তি কম। এরপরে আপনার হলো রিমোর্স, অনুশোচনা, মানে যে কোনো কাজ করার পর অপরাধ বোধ বা অপরাধ মানে অনুশোচনা এসে ভোগে। এরপর হলো আপনার রিকুয়েসিটিভ, সন্ধানী, জিজ্ঞাসু, মানে জানতে চায়, প্রশ্ন করতে চায়, এমন মন মানসিকতা। এরপর হলো স্ক্যান্ডার, অপব্যয় করে, মানে তার অপচয় করার অভ্যাস আছে। এরপর হলো কাটস আদার্স ডিজার্টস টু, অপরকে কাটতে চায়, মানে অপরকে খোঁচা দিতে চায় বা কাটতে চায়, এই ধরনের তার অভ্যাস। এরপরটা হলো রিডিক্যালস, অপরকে ঠাট্টা করার বাতিক, মানে ওই খোঁচা দেওয়ার একটা খোঁচা দিয়ে কথা বলার যে একটা অভ্যাস মানুষের থাকে। এরপর হলো অফেন্ডেড, অপরাধ গ্রহণ করে সহজেই। এরপর হলো স্ট্রঙ্গার, অপরিচিত। এরপরেরটা হলো ইমপ্রুডনেস, অপরিণামদর্শিতা। এরপর হলো এমব্রাসেড, অপ্রস্তুত, মানে সে প্রস্তুত না, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া এমন বিভ্রান্ত সে। এরপর হলো স্কুলি, অপ্রসন্ন। এরপর হলো ডিফেন্ট, অবাধ্য প্রকাশ ভাবে, অবাধ্য প্রকাশ্য ভাবে। এটা বুঝি নাই, অবাধ্য প্রকাশ্য ভাবে বাংলাটা আমি বুঝি নাই আর কি। আচ্ছা, এরপরে হলো ডিসোবেন্ডি, যে সংসদ ভাই, হ্যাঁ বুঝতে পারছি, তার অবাধ্য প্রকাশ্য ভাবে সে অবাধ্য আর কি। জি জি। এরপরটা হলো ডিসোবেন্ডিয়েন্সি, হ্যাঁ অবাধ্য। এরপর হলো পার্টিনেসিটি, ওই একই অর্থ ঘুরে ফিরে, অবাধ্যতা, একগুঁইয়তা, আইন অমান্য করা। আনরিয়াল, অবাস্তব। এরপর হলো ইনডিসক্রিপশন, অবিবেচনা, মানে বিবেচনা বোধ কম। এরপর হলো ডিস্টার্সফুল, অবিশ্বাস্য যুক্ত। এরপর হলো ইনকনসোলেবল, অবোধনীয়। এরপর হলো সিনিয়র, অবজ্ঞা সহ মুখ ছিটকায়, মানে ওই যে নাক ছিটকানো একটা যেটা বলা হয় আর কি। আমি একটু ফলন নিই, হ্যাঁ নেটটা ভালো আসছে তো, আমি একটু ফলন নিই। আচ্ছা, আমি একটু কয়েকটা কথা বলে নিই, আপনাদের সুবিধা হবে। এটা হলো এই 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 রেপার্টরিটার একটা সুবিধা হলো যে সেই লক্ষণটা ধরে আমাদের রুব্রিকটা, মেইন রুব্রিকটা এখানে দেওয়া আছে চ্যাপ্টারের শুরুতেই।
এটা জি সুবিধাটা হলো যে আমরা যারা ইংরেজি মানে কম বুঝি, মানে যে সমস্ত মানুষ ইংরেজি কম বোঝে, তারা যদি একটা রোগীর লক্ষণটা বুঝতে পারে কিওয়ার্ড আকারে, যে অবাধ্য, মানে বাধ্য না, মানে আহ রোগীর রোগ লক্ষণ পাওয়া গেছে যে সে অবাধ্য আচরণ করে, তাহলে আমাদের কিওয়ার্ড আছে অবাধ্য। তাহলে অবাধ্য ধরে আমরা যে মেইন রুব্রিকটা, ওই রুব্রিকটা আমরা কম্পিউটার রেপার্টরিতে আমরা আমরা ওটা ই করবো, ইন করবো। ফলে ওর বিপরীতে অনেকগুলো মেডিসিন পাওয়া যাবে। তো আমরা সবসময় যারা কম্পিউটার রেপার্টরি ব্যবহার করি, সফটওয়্যার ব্যবহার করি, তাদের জন্য সুবিধা হলো যে আমরা একটা রুব্রিকের বিপরীতে একটা ওষুধ আছে এরকম ভাবে নিও না। একটা রুব্রিকের বিপরীতে বেশ কিছু সংখ্যক, 10টা 12টা 15টা 20টা ওষুধ থাকবে, এরকম এরকম রুব্রিক নিয়ে আমরা কাজ করবো। এই জন্যই মূলত এই চ্যাপ্টার গুলো পড়ানো মানে এই ফারুকী স্যারের বইয়ের এই চ্যাপ্টার গুলো আমরা পড়বো, বিশেষ করে কয়েকটা চ্যাপ্টার পড়বো, মাইন্ডটা পড়বো। আজকে যা শুরু করছি, এর অর্থ এই না যে একেবারে প্রত্যেকদিন আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে একেবারে সবগুলো অধ্যায় পড়াবো, কারণ এত সময় তো আমরা পাবো না। জাস্ট এইভাবে পড়তে হবে আর কি, রপ্ত করতে হবে। সবগুলো রুব্রিক রপ্ত করার দরকার নাই, বোঝারও দরকার নাই, মনে রাখারও দরকার নাই। জাস্ট কিছু কমন ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে। তো এই রুব্রিক পড়ার ক্ষেত্রে, হোমিওপ্যাথিক রেপার্টরিতে রুব্রিক পড়ার ক্ষেত্রে কিছু মানে কমন কিছু কথা মনে রাখতে হবে। যেমন অ্যাগ্রাভেশন যেখানে থাকবে, এই অ্যাগ্রাভেশন কথাটা মানে হচ্ছে যে বৃদ্ধি বোঝায়। আমরা এটা AGG দিয়ে লিখি, অ্যাগ্রাভেশন। আর এমিলিয়েশনটা দ্বারা আমরা বুঝি মানে হ্রাস পাওয়া। মডালিটিস এর দুটি ধরন আছে না, আমরা সবসময় মানে এই মডালিটিসটাকে তো ধরি, তো একটা হচ্ছে অ্যাগ্রাভেশন, দ্বিতীয় একটা হচ্ছে এমিলিয়েশন। তো এই 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 জিনিসটাকে আমরা এমিলিয়েশনটা আমরা দিব আর অ্যাগ্রাভেশনটা দিব। সুতরাং এই এই ধরনের রুব্রিক যখন থাকবে তখন এটা মনোযোগ দিয়ে শুনবো। আর বাকিগুলো মনোযোগ দিতে হবে জাস্ট ইংলিশটা জানার জন্য, কিন্তু মনে রাখা বা মুখস্থ করার ওই দরকার নাই। জাস্ট কিছু ইংরেজি মাথায় থাকলে আমাদের জন্য ইংরেজি বই পড়তে সুবিধা হয়, বা তাৎক্ষণিকভাবে আমার কোন ইংলিশটা হতে পারে একটা কমন ধারণা নেওয়া যায়, এইটা সুবিধা। তো এখানে হচ্ছে তো কিছুটা হচ্ছে অ্যাগ্রাভেশন বললাম, এভিলিয়েশন বললাম, তারপর হচ্ছে ডিসপোজিশন একটা আছে। হ্যাঁ, মানে এটা খারাপ অবস্থা আর কি, মানে যে অবস্থাটা থাকার কথা তার বিপরীত অবস্থা বা খারাপ প্রবণতা, এটা বোঝায় ডিসপোজিশন। তারপর হচ্ছে লেস এবং নেস, যেমন স্লিপ স্লিপনেস মানে নাই, মানে স্লিপলেসনেস মানে এই নাই, মানে স্লিপনেস একটা, সেটা হচ্ছে ঘুম প্রবণ। আর স্লিপলেসনেস সেটা হচ্ছে যে মানে ঘুম প্রবণ না, মানে ঘুম নাই। এই এই শব্দগুলো লেসনেস, তারপর হচ্ছে ডিসপোজিশন, অ্যাগ্রাভেশন, তারপরে ডিফিকাল্ট, যেমন কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, এই শব্দগুলো যখন পড়বে এইগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো আমাদের রেপার্টরির জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু মানে রুব্রিক ল্যাঙ্গুয়েজ আর কি। তো এটা আমরা মাথায় রাখবো। আর একটা জিনিস আমি একটু বলে নিই, যে গত ক্লাসে যারা ছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে একটা বিষয়, আমি গাড়িতে ছিলাম তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি বলছি, আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কি হয় নাই। আমরা যখন গত ক্লাসে বলছিলাম যে আমাদের 4টা মেইন ভাগ আছে, আর সেই 4টা ভাগে আমরা বলেছিলাম যে আহ প্রথমে আমরা সম্পূর্ণ অঙ্গটা নিব, তারপরে বিশেষ অঙ্গটা নিব। এইভাবে আমরা প্রথমে হচ্ছে বলছিলাম যে প্রথমে হচ্ছে 2টা ভাগ, মানে যে কোনো রুব্রিক প্রধান অঙ্গ, মানে চাপটা চাপটা যে নামে থাকে সেটা বলছি আমরা প্রধান অঙ্গ। তারপরে হচ্ছে যে সেইটার আহ মানে বিশেষ অঙ্গ মনে হচ্ছে যে, আমি যদি আমি হেড বলি, তা হেডের আমার তো আরো কিছু কিছু আছে, অঙ্গ আছে, প্রত্যঙ্গ যেটাকে বলছি, সেইটাকে বলছি আমরা প্রথমত 2টা ভাগ। আর এরপরে হচ্ছে আমরা এটাকে বলছি যে রোগীর যে প্রধান যে সিমটমটা, সেটাকে বলছি আমরা সাধারণ লক্ষণ, প্রধান যে সিমটমটা। আর তারপরে হচ্ছে যে সেই সিমটম সাথে যদি আরো কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটাকে বলছি আমরা আহ মানে চরিত্রগত লক্ষণ। এটা মানে কিছু বইয়ে লেখা আছে, আমরা তো সেদিন আলোচনা করেছিলাম। এখানে বলা হচ্ছে যে ব্যথা, এটা হচ্ছে মানে সাধারণ লক্ষণ। আর যদি বলা হয় যে মানে হাতুড়ি দিয়ে পিটানোর মতো ব্যথা, বা মানে সুইটে ফুটানোর মতো ব্যথা, এটা হচ্ছে চরিত্রগত লক্ষণ। তাহলে আমাদের এই মানে ডিপার্টমেন্ট
শব্দটা দেওয়া থাকবে। অর্থাৎ আমি যখন রোগীর কাছে মানে লক্ষণ নিব, তখন যে লক্ষণগুলো বলবে সেই লক্ষণগুলো আমি রেপার্টরিতে খুঁজতে গেলে প্রথমে খুঁজবো চাপ্টার বা প্রধান অঙ্গ ধরে। প্রধান অঙ্গ মানে যে যে অঙ্গের লক্ষণ সে বলছে সেই অঙ্গ ধরে প্রথমে খুঁজবো। তারপরে খুঁজবো হচ্ছে সেই অঙ্গের আহ বিশেষ যদি প্রত্যঙ্গ থাকে সেই জায়গায়, বা বিশেষ অংশ যদি থাকে সেভাবে খুঁজবো। গেল। এবার হচ্ছে যে এই অঙ্গের যে প্রধান যে সমস্যাটা বলবে সেটা হচ্ছে প্রথমে সাজানো থাকবে। আর এরপরে যদি যে এই প্রধান সমস্যার সাথে যদি কোনো অতিরিক্ত কোনো সমস্যা বলে, অর্থাৎ যেটাকে বলছি আমরা চরিত্রগত লক্ষণ, সেটা থাকবে পরে। এই অ্যারেঞ্জমেন্টে সাজানো থাকবে। তো সেদিন বলতে গিয়ে আমার মনে হচ্ছিল এই কথাটা আমি বলার সময় নেটের প্রবলেম বা যে কোনো কারণে আমার মনে হচ্ছিল যে এটা আপনাদের অস্পষ্টতা তৈরি হয়েছে। কারণ আপনারা যখন ব্যাখ্যা করতেছিলেন নিজেদের মধ্যে, তখন নিজেদের মধ্যে এই কথাটা গুলো ক্লিয়ার হচ্ছিল না। তা আমি এটা একটু বলে নিলাম। অর্থাৎ আমাদের রুব্রিকের সাধারণ ধরনটা হচ্ছে চাপ্টার বা প্রধান অঙ্গ প্রথমে এইভাবে থাকবে, তারপরে হচ্ছে বিশেষ অঙ্গ, তারপরে হচ্ছে যে এই প্রধান অঙ্গের সমস্যা বা রুব্রিক বা লক্ষণ, তারপর হচ্ছে প্রধান অঙ্গ থেকে তারপর যদি আমরা যাই মানে বিশেষ অঙ্গ, তারপরে হচ্ছে যে আমাদের এই প্রধান অঙ্গের প্রধান সমস্যা, তারপর হচ্ছে চরিত্রগত লক্ষণের প্রধান সমস্যা। এইভাবে সাজানো থাকবে। আপনারা ফারুকী ছেলে বইয়ের প্রথম দিকে যে পেজগুলো আছে ওইগুলো একটু দেখবেন, ঠিক আছে? আর এই বিষয়টা নিয়ে যদি আপনারা কোনো সমস্যা মনে করেন যে বুঝতে পারছেন না পুরোপুরি, তাহলে ক্লাসের শুরুতে প্রশ্ন করে নেবেন, অথবা আজকেও প্রশ্ন করতে পারেন। কারণ এই জায়গাগুলো একটু ভালো করে বোঝা দরকার। এই কারণে যখন আপনি একটা রূপরেখ খুঁজতে যাবেন তখন কিন্তু এটা না বুঝলে এটা খুঁজে বের করতে পারবেন না। আশা করছি আমার প্রসঙ্গটা আপনাদের মাথায় গিয়েছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে নিতে পারেন। হ্যাঁ বলেন। আপনি যেটা বললেন এটা একটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলেন, তাহলে একটু সুবিধা হবে। যে কোনো একটা চ্যাপ্টারে গিয়ে একটা যদি করে বলেন তাহলে সুবিধা হবে। মানে যতটুকু বলছেন মনে হয় বুঝছি, তারপরেও একটা প্র্যাকটিক্যাল করলে ভালো হয়। আচ্ছা বলি, ঠিক আছে। প্রথম কথা হলো যে আমার একজন রুগী বললো যে আমার মাথা ব্যথা। আচ্ছা ঠিক আছে, এটা বলছে রুগী। তাহলে আমি কোথায় পাবো? আমি হেডে গিয়ে পেইন খুঁজবো, ঠিক আছে? মাথা ব্যথা, তাহলে আমি প্রথমে খুঁজবো হেড, তারপরে খুঁজবো পেইন। অর্থাৎ আমি এখানে কি পেয়েছি? রুগীর মানে চাপ্টার বা প্রধান অঙ্গ আমি পেয়েছি, আর এর ক্ষেত্রে আমি লক্ষণটা পেয়েছি। আচ্ছা, এই পেইনটা কিন্তু রুগী আবার বলতে পারে যে আমার মাথা না, আমার মাথা মানে এই ফরহেডে ব্যথা, মানে কপালে ব্যথা, এটা বলতে পারে কিন্তু। তাহলে আমি কিন্তু মাথার ভিতরে যে আমার ইটা আছে, ফরহেড অংশটা আছে, এটা তো মাথার আলোচনার পরে থাকবে। তাহলে আমি মাথার অংশ থেকে আমি চলে যাবো তার বিশ্বের সঙ্গে, অর্থাৎ ফরহেডে চলে গেলাম। ফরহেডে গিয়ে এবার পেইন বুঝলাম। আচ্ছা এই পর্যন্ত বুঝছে তো? এইভাবে সাজানো থাকে। এটি বুঝছেন? জি জি আচ্ছা স্যার। আচ্ছা, এবার রুগী বলতেছে যে আমার মাথায় মানে চিনচিনে ব্যথা। তাহলে মাথায় চিনচিনে ব্যথা বলছে, তাহলে আমি কোথায় খুঁজবো? প্রথমে মাথায় খুঁজবো, তারপরে মাথার পেইনের পরে কিন্তু আমার চিনচিনে ব্যথা থাকবে, বা মানে সুচসুচানো ব্যথা থাকবে, স্টিচিং পেইন থাকবে। তাহলে আমি পেইন থেকে পরে আমি স্টিচিং পেইনে যাব। তাহলে মাথায় আছি কিন্তু। আচ্ছা, এরপরে এরপরে রুগী বললো যে আমার মানে ফরহেড মানে কপালে চিনচিনে ব্যথা। তাহলে আমি হেড থেকে মানে ফরহেডে চলে গেলাম। এবার তারপরে আমি পেইনে না পেইন থেকে নিচের দিকে চলে যাবো, চিনচিনে ব্যথা যে অংশটা বা সুচসুচানো সেখানে চলে যাবো। অর্থাৎ আমার যত কন্ডিশন বাড়বে তত আমি নিচের দিকে ঘুরতে থাকবো, ঠিক আছে? আমার যখন অঙ্গের স্পেসিফিকেশন তৈরি হবে তখন আমি প্রধান থেকে নিচের দিকে ঘুরতে থাকবো। অঙ্গ 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 থেকে সাব অঙ্গ মানে নিচের দিকে। আচ্ছা, আবার মানে সিমটম থেকে ক্যারেক্টারিস্টিক সিমটমে যখন চলে যাবে তখন নিচের দিকে। এইভাবে সাজানো থাকে। এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। মানে এটা হলো যেটা প্রবলেম হয় ওটার মধ্যে আগে যেতে হবে, তারপর খুঁজতে হবে। আচ্ছা, এটার মধ্যে আবার কি থাকবে? অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ থাকবে। অর্থাৎ এই যে আমি যে এই যে লক্ষণগুলো বললাম এটা কিন্তু আবার অ্যালফাবেটিক্যালি সাজানো থাকবে।
ওই শুধু দুটো চ্যাপ্টার বাদ দিয়ে, সেই দুটো চ্যাপ্টার নিয়ে তো আগে কথা বলে নিয়েছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা বুঝছি স্যার। স্যার এখন আচ্ছা, একটা কথা বলি, স্যার এই যে বাংলা থেকে যে ইংরেজিতে যাবে, এখন বাংলার যে একই জিনিস কিন্তু ইংরেজিতে অনেকগুলা আছে। এখন ওইগুলা ইংরেজিতে অনেকগুলা থাকা মানে ওটার আসলে কিছু কিছু পার্থক্য আছে। যেমন আমি একটা উদাহরণ বলি, আপনি যদি জেলাসি বলেন মানে হিংসুক বলেন, এর ধরেন দুইটা পেলেন, একটা হলো এনভি, একটা জেলাসি। তো কখন আপনি এনভি নেবেন, কখন আপনি জেলাসি নেবেন? এখন আপনি যদি বাংলা থেকে যান হিংসুক, তাহলে কিন্তু ভুল ভুল পথে চলে যাওয়ার একটা সম্ভাবনা। যেমন যেমন এই এনভি, আমি যতদূর জানি এনভিটা হলো সে কারো যদি ভালো শোনে, সেটা তখন সে নিজে মনে করে যে আমারও যদি হতো, এটা হলো এনভি। আর জেলাসি হলো যে কারো ভালো ইয়ে হলে তখন তার সে কেন এত ভালো করলো, সে আর একটু খারাপ করুক, এটা হলো জেলাসি। মানে একটা মাইন্ডের একটা এটা ব্যাখ্যা। তো এরকম যদি বাংলা থেকে আমি ইয়েতে যে চলে যাই ইংরেজিতে, তাহলে আমার তো স্পেসিফিক যেটা আমি চাচ্ছি সেটা ভুল পথেও চলে যেতে পারে স্যার। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন এটা দামি কথা, নিঃসন্দেহে আমি আপনার সাথে একমত। তো সেটা হলো কি যে আপনাদের এখানে যারা আসছেন তারা তো মোটামুটি সবাই প্রায় নতুন, দু একজন হয়তো বা অভিজ্ঞতা থাকতে পারে। আমরা একটু সহজভাবে শুরু করি। মানে এই রেপার্টরি এই জায়গাটা না অনেক ব্যাপক জায়গা তো। এটা মোটামুটি এই আমরা হয়তো বা 1 মাস ক্লাস নিয়ে একটা বেসিক তৈরি করতে পারবো, কিন্তু এটা মানে বছরের পর বছর না পড়লে পরে এটা রপ্ত হয় না। তো আপাতত স্টার্ট করি আমরা, মানে কথা সরে আসারে দিয়ে তো প্রথম বর্ণমালা শুরু করি, তারপর না আমরা বাক্য বা তার সাহিত্যের রস নিতে পারি বা সাহিত্য রচনা করতে পারি। তো স্যার আমি আহ আমি সবার কথা জানি না, আমি একটু বলি স্যার, যে এই হোমিওপ্যাথি আপনার তো এই জিনিসটা একটা কঠিন জিনিস। এখন যদি আপনি সহজ সব দেন, মানে আমি জানি না, তাহলে তো সে তো রোগী দেখতে পারবে না। আর আর এখানে যদি স্টার্টিং এর জন্য সবসময় করি, মানে মানে সবার ধারণা কি আমি জানি না, যদি একটু অ্যাডভান্স হয় তারা কিন্তু স্টার্টিংটা এমনি মানুষ ওই বই ঘাটাঘাটি করলে বুঝতে পারবে যে এটা কিভাবে ইয়ে হয়েছে, একটু 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 নিজের যেতে হবে। কিন্তু ওই আচ্ছা, বেসিকটা। আপনারা যদি চান আমি খুব অ্যাডভান্স লেভেলের একটা বই আছে আমার কাছে, আমি সেখান থেকে আলোচনা করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে রুব্রিক্স অফ মাইন্ড, ফারুক যে মাস্টার একটা বই আছে। এই বইটা খুবই ভালো মানের একটা বই। ঠিক আছে। সেখানে এই যে সিনোনিম দিয়ে যে একটা রুব্রিকের কি কি ক্রস রেফারেন্সে কি কি সিনোনিম হতে পারে, তার এক্সপ্লানেশনটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে। এবং কয়েকটা রেপার্টরি মিলাইয়া, কেন্ট সিনথেসিস, তারপর হচ্ছে রবিন মার্ফি, অনেকগুলো রেপার্টরি মিলাইয়া উনি এটা করেছেন। সেটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা বই। এখন আমি যেমন সেটা ব্যক্তিগতভাবে পড়ে নিয়েছি আমার সুবিধার জন্য, কিন্তু আপনাদের বইটার অনেকের নাম কি স্যার? রেপার্ট, বইটার নাম কি? এটা হচ্ছে রুব্রিক অফ মাইন্ড, ফারুক যে ও, মাস্টার। এটা এই বইটা জি। নীলক্ষেতে ফটোকপি পাওয়া যায়, আর আমি এটা ইন্ডিয়া থেকে অরিজিনাল বইটা আনিস। হ্যাঁ, এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনার আপনার যে জায়গাটা এটা হয়ে যাবে। এখন আপনারা যদি অ্যাডভান্স লেভেলে আলোচনা চান, আমি কিন্তু সেভাবে আলোচনা শুরু করতে পারবো। কিন্তু বিষয়টা হলো যে সেটা থেকে আপনারা কতটা উপকৃত হতে পারবেন সেই জায়গাটা নিয়ে আমার একটু মানে ধারণা দেন। যে আপনারা যদি বলেন যে আমি অ্যাডভান্স লেভেলে আলোচনা করবো, আপনারা তাহলে আমি ওই একদম মানে একদম ইংরেজিটা ধরেই শুরু করব, মানে না কোনো বাংলাটাই যাবো না। স্যার, এটা আমার অভিমত। সবাই যদি কি কিরকম চায় ওরা সবাই বলতে পারবে, কিন্তু আমার ইয়ে হলো জিনিসটাই তো একটা কঠিন জিনিস। এখন আমি শুধু সহজ সহজ করলে তো মানে আহ, মানে পাড়ি দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তবে সবাই না, যদি পাড়ি চায় পাড়ি যাওয়ার পাড়ি যাওয়ার যে- বিষয়টা হলো কি যে আমাদের কাছে আমরা যে মানে যে অবস্থায় রুগীগুলো পাবো, প্রত্যেকটা রুগী তো মোর দেন 90% পেশেন্টরা তারা বাংলাই আমাদের এই বর্ণনাটা দিবে। আর বাংলা বর্ণনা থেকে আমার ইংলিশে যেতে হবে। তো রুগী বাংলায় বলতেছে, আমি ইংলিশে এটা কনভার্ট করতে হচ্ছে। তার জন্য তো মানে মাল্টি রেপার্টরিটা বেস্ট, মানে কেন্দ্র রেপার্টরিটা পড়ারই দরকার নেই। আর এইরকম বিষয় যাদের জন্য সমস্যা যে আমি বাংলা থেকে ইংলিশ কনভার্ট করতে পারছি না, তাদের জন্য মাসুদ খান বা মাসুদ খান রেপার্টরিটা ঠিক আছে। আবার বলতেছি যে আমি ইংলিশ আসলে ভালো বুঝি না, আমার জন্য বাংলাটাই খুব সহজ হয়, তাদের জন্য কিন্তু ফারুক ইসলাম রেপার্টরিটা ভালো। তো আলটিমেটলি 3টা রেপার্টরি আমার কাছে আছে। তো আমি এই 3টা রেপার্টরি সবচেয়ে আমার আমার জন্য মানে
যেটাকে বলবো যে আমি সবচেয়ে এখন যেটা পারফেক্ট মনে করি বা আমি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে মার্ফি রেপার্টরি। তো আপনারা যদি মার্ফি রেপার্টরিটাকে মজা পেয়ে যান তাহলে কেন্টের রেপার্টরি কিন্তু আপনারা অনেকে পড়তেই চাইবেন না, কিন্তু কেন্ট রেপার্টরি না পড়ে কিন্তু মার্ফি রেপার্টরিটা হাত দিতেই পারি নাই। এই জন্য অ্যাডভান্স লেভেলে আপনি আছেন, সেটা খুব খুব ভালো, একজন ভালো স্টুডেন্ট আছেন, আপনি অনেক ভালো আলোচনা অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের মতামত যদি আমাকে একটু জানান তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, অন্যরা কি বলতে চাচ্ছেন, আরো যারা আছেন তাদের দুই একজনের মতামত একটু দিবেন। স্যার বেসিক তৈরি হ্যাঁ, না বলেন। হলে তো আমরা এইভাবে স্যার শামসুদ্দোহা ভাইয়ের মতো তো হইতে পারবো না স্যার। আমরা তো এখনো এটা হাতেই দেইনি কখনো। শামসুদ্দোহা ভাই তো এটা নিয়ে পড়াশোনা করছে, তা ওনার একটু আছে বেশি অভিজ্ঞতা, তা আমাদের তো ওইভাবে নাই স্যার। এখন আমরা বেসিক তৈরি হলে স্যার আমরা নিজে নিজেই ওগুলো হয়তো বা আপনার কাছেই হোক বা অন্য জায়গায় করে শেখা যাবে, কিন্তু বেসিকটা না হলে তো এটা অসম্ভব স্যার। আমাদের অনেক কিছু বুঝতেইছি না স্যার এখনো রেপার্টরি। হ্যাঁ, রেপার্টরি কিছু কমন ল্যাঙ্গুয়েজ আছে, এইগুলো একটু ভালো করে বুঝে নেওয়ার পরে তারপর ক্রস রেফারেন্স, এই যে শামসুদ্দোহা যেটা বলছেন, আসলে আমাদের ওই স্কিলে যেতে হবে। ওই স্কিলে না গেলে আমরা আসলে এটা করতেই পারবো না। আবার বিশেষ করে কম্পিউটার রেপার্টরি সফটওয়্যার ব্যবহারটা না জানা থাকলে, এখানে একটু বলে নেই সফটওয়্যার ব্যবহারটার কথা বলতে যেটা বোঝাতে যাচ্ছি, যে আপনারা পেন ড্রাইভ দিয়ে পারেন, বা মানে পেন ড্রাইভ দিয়ে বলছি কেন, কারণ এটা 15-16 জিবির একটা হ্যাঁ ফাইল। তো 15-16 জিবির একটা ফাইল, এটা মানে আপনারা অনলাইনে নিয়ে আসলে কতটা কাজে লাগাতে পারবেন, আবার এটা ইনস্টল করা অনেক জটিল। ঢাকায় যারা আছেন তারা চাইলে পরে ওনার কাছে এসে ইনস্টল করে নিতে পারেন, অথবা আমি ইনস্টল কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের একটা ক্লাসে একটু বলে দিতে পারবো যে এটা কিভাবে করতে হয়। অথবা ভিডিও, আমার কাছে একটা ভিডিও আছে, ভিডিও না, ভিডিও দিয়ে আসলে বোঝানো যাবে না, এটা ক্লাসে আলোচনায় করতে হবে। তো এই সফটওয়্যার ভিত্তিক যে রেপার্টরিটা, এটা আসলে মানে আপনাদের না বোঝানো পর্যন্ত এটা সাথেই, মানে এই যে রেপার্টরির যে মজাটা, এটা আসলে আপনারা এখনো নিতেই পারছেন না। ঠিক আছে, সুতরাং আমি চাচ্ছি যে আপনারা দ্রুত এই সফটওয়্যারটা আপনারা কম্পিউটারে নেন, ইনস্টল নিজেরা করতে পারলে ভালো, না করতে পারলে আমি হেল্প করব, অথবা সামনের ক্লাসে আমি হেল্প করতে পারবো। আর দ্বিতীয় কথা হলো যে আপনাদের যেটা বলতে চাচ্ছি যে রেপার্টরি আপনারা কিন্তু একটা হাতে নেন, না হলে এই শুধু এই মুখে ক্লাস দিয়ে আপনারা রেপার্টরি সম্পর্কে ধারণাটা আসলে তৈরি করতেই পারবেন না। আচ্ছা, আরিফুর রহমান বোধহয় হাত তুলছেন, একটু বলেন। হাত তুলছিলেন, হ্যাঁ। হ্যাঁ স্যার, হাত তুলেছিলাম এই কারণে স্যার, আপনি যেটা বলছেন যে বেসিক ছাড়া তো স্যার সামনের দিকে যাওয়া যাবে না। আমারও আসলে বেসিকটা দরকার, কিন্তু শামসুদ্দোহা ভাই মাঝে মধ্যে যে কোশ্চেন গুলো করে এটা মনে হয় এটার পাশাপাশি যদি ওইগুলাও কিছুটা টাচ দেওয়া যায়, আমার মনে হয় দুইটার সাথে রিলেট রিলেট করা যায় কিনা। কারণ উনি তো মানে ওনার কোশ্চেন গুলো আমি দেখছি যে এটা আমাদের জন্য অনেক সময় উপকার হয়। তো ওইভাবে স্যার ওনার কোশ্চেনের কোয়ারিটাও হলো, আমাদের বেসিকটাও হলো, দুইটাকে স্যার একসাথে করা যায় কিনা, সমন্বয় করে করা যায়। ডাক্তার শ্যামল বোধহয় হাত তুলেছেন, আপনি একটু বলেন, হ্যাঁ। স্যার আমাদের রেপার্টরি তো মাত্র শুরু হলো, আসলে আমরা তো বেসিকটা না করে আমরা অ্যাডভান্স লেভেলে যাইতে পারি না স্যার, এটা ঠিক আছে। তার সাথে সাথে আমি মনে করি যে রেপার্টরি যে জিনিসটা, এটা প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ার না করলে আমরা বুঝতে পারবো না কিভাবে কি করতে হবে। রেপার্টরি ক্লাসটা আপনার স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিক্যালি করলে আমার মনে হয় আর একটু ভালো হইতো স্যার। আচ্ছা, রেপার্টরি ক্লাসে স্ক্রিন শেয়ারের বিষয়ে করা যাবে না, এটা আমি কেন বলছি, যে রেপার্টরি আমি যেভাবে ক্লাসটা নিব, আমি তো আসলে আমার ক্লাসটা মানে বুধবারে নিতে চেয়েছিলাম, কিন্তু এই ইয়ের কারণে, রফিক ভাইয়ের কারণে আসলে আমি এটা নিতে পারলাম না। বৃহস্পতিবার, এই দুটো বৃহস্পতিবার মানে গাড়িতে হয়ে গেল। তো এইটার নিয়ম যেটা, সেটা হলো যে আপনাদের কাছে যে রেপার্টরিটা থাকবে আমার কাছেও সেই রেপার্টরিটা থাকবে। আমি একটা রুব্রিক সম্পর্কে বলবো, মনে করেন যে আমি একটা অধ্যায় থেকে একদিনে আমি 20টা রুব্রিক বললাম যে এই রুব্রিক গুলো খুব ভালো, বা এই রুব্রিক গুলো আমাদের জানা দরকার। সেই রুব্রিক গুলো আপনারা বের করবেন, প্রত্যেকেই বের করবেন, এবং সেই রুব্রিক গুলো আমি বাংলায় বলবো, আপনারা ইংলিশে বের করবেন, খুঁজে বের করবেন, এবং সেখান থেকে আলোচনাটা হবে যে এই রুব্রিকটা আসলে কোন ফরমেশনে, বা এর স্ট্রাকচারটা কি, এটা এইভাবে লেখা হয়েছে কেন, বা এই ধরনের রুব্রিকের মানে বেসিকটা কি, এরকম রুব্রিক আর কোন কোন অধ্যায়ে কিভাবে হতে পারে, এইভাবে মূলত আলোচনাটা হবে। তো আজকে মূলত আপনাদের প্রাথমিকভাবে আমি একজনকে দায়িত্ব দিয়েছি যে ওই রেপার্টরিটা আপনারা কিনে জাস্ট রেপার্টরি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেন,
এরপরের ক্লাসগুলোতে কিন্তু মাসুদ খানের বা এই ফারুকী স্যারের একই, ওই কারণ ওদের দুইজনের মানে ইংরেজি অ্যারেঞ্জটা একই। আর ফারুকী স্যার একটু এক্সট্রা বাংলা চ্যাপ্টারে দিয়েছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতেই বাংলা বর্ণমালা যে সাজিয়েছে এটা এক্সট্রা। এটা এটা বাদ দিয়েও কিন্তু মানে কিন্তু মাসুদ খানের রেপার্টারি এবং ফারুকী স্যারের রেপার্টারি, দুটো রেপার্টারি কিন্তু একইভাবে লেখা আছে, সব রেপার্টারি একইভাবে লেখা আছে, মানে কেন্টের যে ইংলিশ রেপার্টারি সেটা একইভাবে লেখা আছে। সুতরাং আমরা কিন্তু প্রত্যেকটা রেপার্টারি নিয়েই বলবো। আপনারা যদি সামনে বৃহস্পতিবারে সবাই হয় মাসুদ খান রেপার্টরি অথবা ফারুকী স্যারের রেপার্টরি অথবা কেন্টের ইংরেজি রেপার্টরি, যে কোনো একটা রেপার্টরি আপনারা কালেকশন করেন, তাহলে কিন্তু আমি একটা অধ্যায়ের মনে করেন যে 20টা বা 50টা রুব্রিক নিয়ে একটা ক্লাসে সুন্দরভাবে আলোচনা করতে পারবো। ঠিক আছে? এটা আপনারা কি সবাই বই কিনেছেন কিনা? যারা যারা বই কিনেছেন তারা যদি একটু মানে বলতেন যে আমি বই কিনেছি। স্যার আমি স্যার আমি কিনছি। মাসুদ খানেরটা কিনছি স্যার। মাসুদ স্যার এটা আমি কিনছি, কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ধাপে ধাপে যাইতে হয়, এটা কিন্তু এখনো ভালো করে জানি না স্যার। মাসুদ Yes, স্যার এটা আমার এটা জানাটাই দরকার। আরেকজন হাত তুলেছেন বোধহয়, আলামিন নাকি? হ্যাঁ আলামিন, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। বলেন। স্যার ওই বেসিকের উপর একটা কথা বলতাম। ওই একটা গল্প আছে, আমাদের একজন মানে কুমিল্লার ডাক্তার আছে, আপনি হয়তো চিনেন আর কি, জামান স্যার। তা ওনার একটা অনুশীলন ক্লাসে আমি ছিলাম। তো একজন ওইভাবে প্রশ্ন করছিল যে স্যার আমাদেরকে একটু ভালো মানের মানে ট্রেনিং দেওয়া যায় কিনা। পরে বলছিল দেখো, আমি যদি তোমাদেরকে কখা না পড়াই, আমি যদি রিডিং পড়তে দেই তাইলে এটা আমার ভুল হবে। আগে কখাটা আমি পড়াই, দেখবো তোমরা রিডিং এমনিতেই পড়তে পারবা। এই তো আগে আমাদের বেসিকটাই দরকার। বেসিক শিখলে আমরা তো হোমিওপ্যাথি ছেড়ে দিচ্ছি না, সামনে আগাইতে হবে। আস্তে আস্তে পড়তে পড়তে একসময় আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এটাই বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ পলাশ, আপনি আপনি বলতে চাচ্ছেন, পলাশ স্বাগত, হাত তুলছিলেন, বলেন একটু। আপনার বোধহয় কোনো মতামত আছে? হ্যালো, আরেকজন হাত তুলেছিলেন, পলাশ মনে হলো। আচ্ছা যাই হোক, মানে আজকে আগামী ক্লাসগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই রেপার্টরি নিয়েই বসবো। হ্যাঁ, বাংলা ইংলিশ বিষয় না, মূলত রেপার্টরির মনে করেন যে একটা রুব্রিক আমি জিজ্ঞাসা করলাম যে এই রুব্রিকটা আসলে কিভাবে কোন ফরম্যাটে লেখা আছে, আমরা এটা একজন ব্যাখ্যা করেন। তো আমি এখন বলে রাখি, কারণ নেটের বাইরে তো যে কোনো সময় চলে যাওয়ার চান্স থাকে, যেহেতু গাড়ির মধ্যে। আপনারা মাইন্ড চ্যাপ্টারের যে কটা পৃষ্ঠা আছে আপনারা বইটা দ্রুত কিনে ফেলেন। আপনাদের বই না কিনলে আমি কিন্তু এটা শিখাতেই পারবো না। শামসুদ্দোহা তো অনেক অ্যাডভান্স হয়ে আছে, তার সাথে দৌড়াতে গেলে আপনাদের কিন্তু অনেক মানে ই করতে হবে। তো শামসুদ্দোহা থাকাতে আপনাদের একটা সুবিধা হলো যে সে অনেক জায়গায় অনেক ভালো প্রশ্ন করতে পারবে, এটা আপনাদের জন্য কিন্তু বোনাস পয়েন্ট। আর আমার জন্য সুবিধাটা হচ্ছে কি, যে ভালো একটা স্টুডেন্ট যদি ভালো মানে থাকে, তখন কিন্তু আলোচনার ক্ষেত্রে সে যথেষ্ট কন্ট্রিবিউট করতে পারে। ঠিক আছে? তো শামসুদ্দোহা আপনি সামনের ক্লাস থেকে আপনাকে একটু বলে রাখি, আপনি পড়তে গিয়ে আপনি মাইন্ড চ্যাপ্টারটা আপনারা সবাই পড়বেন, এবং মাইন্ড চ্যাপ্টারের যে রুব্রিক গুলো যে ফরমেশনটা আছে এটা আমরা একটু আলোচনা করব। সেখানে আপনি যদি কোনো অ্যাড করতে চান করতে পারবেন, সেই সুযোগ থাকবে। আচ্ছা, আবার হাত তুলছে। আচ্ছা বলেন, হাত তুলতে তো সময় চলে যাচ্ছে, বলেন। হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। রেপার্টরি ক্লাসটা কি আমাদের অফলাইনে ক্লাস হবে না স্যার? এটা তো হোমিওপ্যাথিস্টের সিদ্ধান্তের বিষয়। অফলাইনে ক্লাস হলে খুব ভালো হতো, তো সায়েন্সের একটু ফিজিক্যালি অসুস্থ, তো এই জন্য সায়েন্সের ক্লাস হলে তো অফলাইনে ক্লাস আসলে মানে খুব একটা না। তো তারপরে আমি মাহফুজ স্যারকে বলেছিলাম যে সায়েন্সের যদি আসতে নাও পারে, তাহলে আমরা যারা আছি মানে ঢাকার যারা বা বাংলাদেশের যারা আছি তারা মিলে একটা অফলাইন ক্লাস করি। বিশেষ করে সেখানে আমরা এই যে সফটওয়্যারটা দিয়ে দিতে পারি এক। আর দ্বিতীয়ত কথা হলো যে প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু অনেক বিষয় সরাসরি বুঝায় দেওয়ার বেশি সুযোগ থাকে। এই 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 মানে অনলাইনে কিন্তু অনেক কিছু বোঝাতে একটু অসুবিধাই হয় আসলে, বিশেষ করে রেপার্টরি এই বিষয়টা। আমি ওটা বলছি। তো আপনারা আপনারা একটা কথা বলতে পারেন যে আমরা অন্তত এই যে আপনাদের সেশনে যে সমস্ত স্যাররা আছে আহ তারা মিলে আমরা একটা অফলাইন ক্লাস কিন্তু করতে পারি চাইলে। ঠিক আছে? সামনের শুক্র শনিবারে তো ফাঁকা আছে, তখনও তো আমরা করতে পারি চাইলে। মানে এই এই আজকে শুক্রবার না, সামনের শুক্রবার, তখনও তো ফাঁকা আছে। মানে ইমিডিয়েটলি করলে করা যায়, কোনো সমস্যা নাই। আর আমি চাচ্ছিলাম ইমিডিয়েটলি করতে না, কারণ রেপার্টরি যে বিষয়টা
এটা যদি একটা দিন আপনাদের আমি একেবারে সারাদিনও ক্লাস নিই, তাহলে কিন্তু আপনাদের একটা বিশাল একটা মানে অর্জন তৈরি হবে। আপনারা ওনার সাথে কথা বলেন, আমি রাজি আছি। আমি ঢাকায় আছি তো, আগামী শুক্রবার, দরকার হলে শুক্রবার শনিবার 2 দিনে আমি আপনাদের সাথে রেপার্টরি নিয়ে পুরো ক্লাসটা নিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 2 দিনে ক্লাস নিলে আপনাদের একদম পুরো চঞ্চলা হয়ে যায় বিষয়টা। ওকে, আচ্ছা, শামসুদা আছেন তো নাকি? স্যার আছে হ্যালো, স্যার। আচ্ছা, আপনার আসলে একটু মানে চাহিদা অনুযায়ী মানে প্রত্যেক না ক্লাসে স্যার, কিছু না চাহিদা না স্যার, ব্যতিক্রমী স্টুডেন্ট থাকে। হ্যাঁ, স্যার আপনার 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 জায়গাটা খুব যৌক্তিক যে আপনি তো মানে একটা ক্লাস থেকে বেনিফিটেড হতে চান, সেই জায়গায় আসলে একটু মানে অন্যের কারণে একটু ওয়েট করতে হচ্ছে, মানে সবাইকে নিয়ে আগাতে চাচ্ছি তো। ঠিক আছে, স্যার না আমি তারপরে আপনি যে এই যে আজকে যে ভালোটা প্রশ্ন করলেন, এই প্রশ্নটা করতে পারছেন কারণ আপনার একটা বেসিক আছে জন্য আপনি প্রশ্নটা করতে পারছেন, তাহলে এই প্রশ্নটা কিন্তু অন্যরা কিন্তু করতেই পারে নাই। ঠিক আছে, হ্যাঁ, না স্যার আমি আর আপনি, বলতেছি, হ্যাঁ বলেন। না আমি বলতেছি সবার কথাই চিন্তা করতেছি আমি, কারণ সবারই তো অনেক কঠিন একটা জায়গায় যেতে হবে। তো বেসিকটা ঠিক আছে, কিন্তু বেসিকটা আবার আমি যদি হার্ড কপি থেকে বেসিক একরকম করি, আবার সফটওয়্যার থেকে বেসিক করলে আবার অন্যরকম হয়ে যাবে। ওখানে সার্চ দিলে চলে আসবে, কিন্তু ইংরেজি টার্ম গুলো জানা দরকার। এইটা স্যার, এটা তো শিখতেই হবে স্যার, মানে কোন ইংরেজির আসলে মানে আসলে কোনটা। হয়েছে কি, আসলে হয়েছে কি, মানে এই এই জায়গাটাকে দখল করার জন্য যে জিনিসটা দরকার হয়, মানে সেটা হলো যে আপনাদের সেই জায়গাটা একটা মানে ঘাটতি আছে। সেটা হলো যে সরাসরি রুগীটা দেখতে হবে, রুগী থেকে কেস নিতে হবে, কেস নেওয়ার পরে ওই কেস থেকে যে সিমটম গুলো পাওয়া যাবে, সেই সিমটমের অ্যানালাইসিসটা শিখতে হবে যে আমি কোন সিমটম গুলোকে প্রায়োরিটি দিচ্ছি, সেই সিমটম গুলোকে রুব্রিকে কনভার্ট করতে হবে। জি স্যার। কনভার্ট করার পরে সেটা আবার আমাদের সফটওয়্যারে দিতে হবে, ইনপুট দিতে হবে। সফটওয়্যার ইনপুট দেওয়ার পরে যে 7-8টা ওষুধ আসবে, সেই ওষুধগুলো ধরে তারপরে আমার কিন্তু সিদ্ধান্তে যাওয়ার জন্য আবার ম্যাথমেটিকের সাহায্য নিতে হবে। এই হলো আমাদের যাত্রাপথ। জি তো এই যাত্রাপথের কোনো জি একটা জায়গায় যদি গ্যাপ থাকে, আলটিমেটলি কোনো জি কাজেই আসবে না। খুব ভালো জি রেপার্টরি রুব্রিক মুখস্থ করলাম, কিন্তু আমি রুগীর জি লক্ষণ থেকে সেই রুব্রিকটা বের করতে পারলাম না, বা জি রোগীর কোন সিমটমটাকে আমি রুব্রিকে দেবো সেটা বের করতে পারলাম না, আলটিমেটলি জি কি হলো। অর্থাৎ এই হোমিওপ্যাথিতে সায়েন্সের একটা মূল্যবান কথা বলে যে যে যত ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, সে তত বেশি মানে এই লাইনে মানে সফল হয়। তো জি স্যার। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য মূলত এই টুলস গুলো আমরা ব্যবহার করি। টুলস গুলো আলটিমেটলি আমাকে হেল্প করবে, কিন্তু সিদ্ধান্তের জায়গাটা এটা হচ্ছে আমার মেধা এবং প্রজ্ঞা এবং আমার পরিশ্রম দীর্ঘদিনের সাধনার একটা ফল। তো ঠিক আছে, তো জি স্যার। আমি যে আমি আসলে হ্যাঁ, আমার স্যার কাছে যদি বইটা থাকতো তাহলে আমি বোধহয় এখনই আপনাদের আরো একটু বেনিফিট দিতে পারতাম। তো আমি যেতে যেতে জি স্যার, 10টা বাজবে মানে হ্যাঁ বলেন, জি স্যার, শুনছি আপনার কথা। মানে স্যার এখানে ইংরেজিটা খুব বেশি দরকার। যেমন একটা রোগী এসে সে উদাসীন হয়ে গেল, আমি এখন কোন ইয়েটা ইয়েটা নেব, উদাসীনের ইয়েটা, ওটা যদি না জানা থাকে, রুব্রিক তো পরে আমি পেয়ে যাব। যদি আমি ইনডিফারেন্স জানি জিনিসটা, তাহলে ইনডিফারেন্স দিয়ে সার্চ করলে আমি কিন্তু ওখানে আমার ইয়েগুলো পেয়ে যাব। কিন্তু আমি যদি না জানি যে ও ও উদাসীন হয়ে গেছে, ওইটা রুব্রিকের ভাষায় কনভার্ট কিভাবে করবো, মানে ওই ইংরেজিটা বিশেষ করে যদি না জানে, তাহলে ওটা ঘাটতি হয়ে যাবে স্যার। এখন আচ্ছা, ওটাও এই তো যে একটা স্যার এই বেসিকের যেটা তো মধ্যে। আমি কথা বলছিলাম আপনার সাথে আমি একমত। এই যে জি স্যার। উদাসীন মানে ইনডিফারেন্স মানে অমনোযোগী, হ্যাঁ, মানে এই অমনোযোগী আছে, হ্যাঁ। এখন এইটা কিন্তু ওই যে আপনি তো মানে অ্যাডভান্স হতে চাচ্ছেন, আপনি ওই যে ইয়ার বইটা পড়েন, ফারুকজি মাস্টারের যে রুব্রিক অফ মাইন্ডে আছে, এই বইটা পড়েন, তাহলে আপনার এই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজে নিজে পেয়ে যাবেন। কারণ মনে করেন যে হোমিওডাইজেস্টের আমি তো ছাত্র ছিলাম, তো হোমিওডাইজেস্ট কিন্তু আমাকে একটা পথ বলে দিয়েছে যে এই পথে হাঁটো, এটা হচ্ছে সঠিক পথ। আমি সেই পথে হাঁটছি। এখন আমি সঠিক পথে, কিন্তু আমাকে কিন্তু মানে অবিরাম ভাবে হাঁটতে হয়েছে, তখন আমি গন্তব্যে পৌঁছেছি। এর অর্থ এই না যে আমার সাথে হোমিওডাইজেস্ট একেবারে খেয়েছিল যে এই পথটা হাঁটলে পরে গন্তব্যে পৌঁছানো যাবে। তা আমরা আসলে আপনাদের যদি 1 মাস ধরে এই রেপার্টরি বা এই জিনিসগুলোর উপরে একদম সরাসরি ফেস টু ফেস ক্লাস নিতে পারতাম, তাহলে আপনাদের বেসিকটা অনেক বেশি শক্ত হতে পারতো। কিন্তু সেই জায়গাটায় প্রথম দুর্বলতা হলো যে আপনাদের কাছে বই নাই। দ্বিতীয়ত দুর্বলতা হলো যে আপনাদের কাছে সফটওয়্যার নাই। তৃতীয়ত দুর্বলতা হলো যে অনেকের ইংরেজির উপরে দখল নাই।
তো এই তিনটা ব্যারিয়ার থেকে বের হয়ে একটা ধারণা তৈরি করানো আসলে আমার জন্য খুব কঠিন হচ্ছে, আপনাদের জন্য জি কঠিন হচ্ছে। স্যার। এই জন্য হ্যাঁ অফলাইন ক্লাসটা খুব জরুরি। আপনারা যদি চান আমি অন্তত অফলাইন ক্লাসে একদিন আপনাদের সারাদিন থাকলাম আপনাদের সাথে, দেখলাম যে প্রথমে একটা ধারণা দিয়ে দিলে আপনারা ধীরে ধীরে পড়তে থাকলেন, সেটা খুব ভালো হয়। আপনারা একটু এই মাহফুজ স্যারের সাথে কথা বলেন যে এই শুক্রবার, আজকে যে কালকে যে শুক্রবার, এরপরে শুক্রবারে যদি উনি চান তাহলে আমি অন্তত আপনাদের একটা ক্লাস দিতে পারবো। শুক্রবার শনিবার আমি 2 দিনই ঢাকায় আছি, ঠিক আছে? আমি এটা সময়টা দিতে পারবো। আমার মনে হয় যে এটা খুব জরুরি, কারণ এই সফটওয়্যার এবং এই রেপার্টরি বিষয়টা 1 ঘন্টার ক্লাসে বা 1.5 ঘন্টার ক্লাসে অনলাইনে আমি আমি নিজেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি না, ঠিক আছে? যাই হোক, আজকে যেহেতু আমাদের ক্লাসটা শুরু হয়েছে আর বেশি সময় দিতে পারবো না। আরেকটা স্যার, হ্যাঁ মাহফুজ বলেন। স্যার কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস সবার হ্যাঁ নিচে, হ্যালো, আমার মনে হয় ওই হ্যাঁ বলেন। সফটওয়্যার দেওয়ার জন্য। কিন্তু আমি আমি এখন পাইনি, অন্যরা পাইছে নাকি আমি জানি না। আচ্ছা, ওই সফটওয়্যার ডাউনলোড করতে তো অনেক এমবি লাগবে, মানে 15, কত 12 বা 15 জিবি। আমাদের তবে এটা একটা স্যার হোম সমস্যা যে প্যাক দেওয়ার কথা, হোম প্যাক। আরেকটা সমস্যা হলো যে এটা কিন্তু ইনস্টল করার কাজটা একটু জটিল। তারা যারা এক্সপার্ট না তারা এটা ইনস্টল করতেও পারবে না, এটা স্যার নর্মাল সফটওয়্যার কিন্তু ইনস্টল করা যায়। ইনস্টল করার সময় যেখানে আটকায় যাব, আপনারা একটু জিজ্ঞেস করে নেবো, বা ওই আপনার কোনো ভয়েস ইয়ে যদি দিয়ে দেন যে এটার পরে এটা আসবে, এটার পরে ভয়েস এসএমএস যদি দিয়ে দেন, তাহলে হ্যাঁ তখন পারবো স্যার। হ্যাঁ, এটা এভাবে করা যাবে। মনে করেন সফটওয়্যারটা যদি চলে যায়, জি এটা স্যার। ডাউনলোড করে রাখলে তারপরে কিভাবে মানে কিসের পরে কি করতে হ্যাঁ, হবে সেটা কোনটার আমি পরে আপনাদের কোনটা বলে বলে আসবে। দিলাম, জি স্যার, জি স্যার। ঠিক আছে? জি স্যার। সফটওয়্যারটা যদি আমরা পাই, তাহলে আমি মনে হয় ইনস্টল করতে পারবো, আপনার যদি একটা ইনস্ট্রাকশন থাকে। আচ্ছা, করেন আপনি আপনার আলোচনাটাই তাহলে একটু দিবেন কিনা, যে এই রুব্রিক আমরা একটু চিন্তা করি, বা এইভাবে রুব্রিক সাজানো হয়। আপনারা একটু শেয়ার করেন, দেখি আপনার আলোচনা থেকে আমার শিক্ষা যারা আছে তারা উপকৃত হয় কিনা। যদি আপনি একটু ফলন নেন, কারণ আমার নিজের কাছে বই নাই। বই মানে আমার ব্যাগে বই রেখে যেতে হবে তো গাড়িতে, ঠিক আছে? সেটা তো আর বেরোতে পারবো না। এখন আমারটা স্যার এর বই, কি বলে, মাসুদ খানের বই স্যার। হ্যাঁ, আপনি 10টা রুব্রিক পড়েন, 10টা রুব্রিক পড়ে সেখানে রুব্রিকের ফরমেশনটা বিশেষ করে কোন ফরমেটে থাকে, বা এটার ক্রস রেফারেন্সে কি থাকে, বা আপনার মতো করে আপনি একটু আচ্ছা, বলতে আমার থাকেন। মতো করে একটু বলি। আচ্ছা, এখানে হ্যাঁ ঠিক আছে, আবার ওকে আবার খুব জটিল ওকে। না হয়ে যায়, কারণ না না, ডিলিউশন। আপনি আপনি আটকে গেলে বা জটিল মনে হলে আমি হেল্প করবেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে আচ্ছা ওকে। ডিলিউশন, যেমন ডিলিউশন একটা কথা হলো ভ্রান্ত বিশ্বাস। এখন এইটা আহ, মানে রোগী যেটা বলবে সেটাই ডিলিউশন অনেকে নেয়। এখন কিন্তু বাস্তবে হলো যে রোগী একটা জিনিস বলতেছে, কিন্তু এটা বাস্তবে ঠিক না, এরকম একটা জিনিস থেকে ডিলিউশন আসে। কিন্তু অনেক অনেক চিকিৎসক এটা আছে যে রোগী যেটা বললো সেটা ঠিক হলেও বা ভুল হলেও সেখানেও ডিলিউশনটা ব্যবহার করে। তো এখানে ডিলিউশনে অনেক কিছু আছে, এখানে ডিলিউশন একটা ইম্পর্টেন্ট, মানে কি বলবো, চ্যাপ্টার বলতে পারেন। তো এটা আমাদের জানতে হবে ডিলিউশন গুলা। আর প্রথম থেকে যদি বলি, এখানে প্রথমে আছে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট হলো নিঃসঙ্গ মনে করা। তো এটা কিভাবে হতে পারে, রোগী এসে কিভাবে ইয়ে হতে পারে। হয়তো একটা রোগী আপনার কাছে আসলো, এসে বলল যে, আর তার সাথে আলোচনা করে তার ফ্যামিলি ইয়ে করে নিজেরে সে হয়তো এমন ভাবে উপস্থাপন করে যে সে এই দুনিয়ায় একা, মানে তার সাহায্যের কেউ নেই, এরকম একটা ফিলিংস দেবে আপনাদের। ফিলিংস দিলে তখন আপনি এই রুব্রিকটার কথা চিন্তা করতে পারেন। হ্যাঁ, এই রুব্রিক নিতেই পারবেন এরকম বলা যায় না, চিন্তা করতে পারেন। কারণ রুব্রিক নিতে গেলে আপনার টোটালিটিটা নিতে হবে। টোটালিটি মানে যেটা যেহেতু মাইন্ড চ্যাপ্টার, সেজন্য আমি বলতেছি টোটালিটি। এখানে মাইন্ডের রেসপেক্টে যদি ধরেন, তাহলে এমন একটা ওষুধ আসবে যেটার সাথে টোটাল মাইন্ডের ইয়েগুলো মিলে যাবে। ফিজিক্যাল ওগুলো তো আছেই, মাইন্ডের কথা আমি স্পেসিফিক বলতেছি, মানে শুধু মাইন্ডের। তারপরে হলো অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট এখানে বাংলাটা দিচ্ছে সহসা ত্বরান্বিত। যাই হোক, অ্যাব্রাপ্ট আমি যতটুকু জানি সেটা হলো আহ, মানে খারাপ ব্যবহার আর কি। দেখি আমি একটু বলি, অন্য কেউ জানেন এই অ্যাব্রাপ্টের মানেটা?
শামসুদ্দোহ ভাই, ওয়ার্ডটা কি? অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট আমি জানি খারাপ ব্যবহার আর কি, দেখি একটু। এব্রাপ। অ্যাব্রাপ্ট, ABRUPT। জি, হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো কিছু মানে দ্রুত গতিতে করা। আচ্ছা, সমস্যা ত্বরান্বিত। নেই। আচ্ছা, এইটা, হ্যাঁ, আচ্ছা, এটার রোগী এসে কিভাবে বলবো আমি জানি না, তবে এটার মধ্যে আছে ন্যাট্রামিউর, আর আরেকটা আছে ট্যারেন্টুলা আছে। ট্যারেন্টুলাটা আপনার সেকেন্ড গ্রেডে আছে এখানে। হ্যাঁ, তারপর হলো ওই যে একটু আগে যেটা বললাম অ্যাবসেন্ট মাইন্ডেড, ওই যে ইনডিফারেন্স বললাম, ওটার সাথে অ্যাবসেন্ট মাইন্ডেড, কোথায় আমি অ্যাবসেন্ট মাইন্ডেড নেব, কোথায় ইনডিফারেন্স নেব, এই জিনিসগুলো অনেক মানে অধ্যয়নের ব্যাপার, অনেক কি বলবো, আপনার প্র্যাকটিস করে করে রোগী দেখে দেখে ওগুলো তখন আপনার ভিতরে চলে আসবে আর কি। মানে এমনি দেখে আপনি বুঝবেন না। তো যাই হোক, অ্যাবসেন্ট মাইন্ডেড হলো যতটুকু ইয়ে করতে পারবেন যে রোগী, আপনি হয়তো কথা বলতেছেন, রোগী অনেকক্ষণ পরে হ্যাঁ মানে কি বললেন, মানে সে অন্য কিছু ভাবতেছে, মানে সে এই আপনার এই কথার মধ্যে নেই। তো এরকম একটা সিচুয়েশন আসলে আপনি হয়তো এটা নিতে পারেন, বা ইনডিফারেন্স, বা তখন ওইগুলোর মধ্যে আপনার একটারে নিতে হবে। তো এই অ্যাবসেন্ট মাইন্ডেড এর মধ্যে এখানে বলছে ফরগেটফুল এর মধ্যে কাছাকাছি অনেকটা এটা আছে, এর মধ্যে ওষুধ আছে। তারপরে যে মর্নিং এ যদি হয়, ইয়ের সময় হয়, মেন্সের সময় যদি হয়, তারপর হলো এরকম অনেক অনেক জায়গায় আছে। তবে এটা হলো আপনি রোগীরে যখন আপনার সামনে আসবে তখন আপনি এটা অবজার্ভ করতে পারবেন। আর যদি আচ্ছা, আমি একটু হেল্প করি। আপনি খুবই প্রপার লাইনে আলোচনা করছেন, থ্যাংক ইউ। এটা হলো যে অ্যাবসেন্ট মাইন্ড, মানে কিছু মানুষ আছে না যে মনে করেন যে একজন টিচার পড়াচ্ছে, একজন শিক্ষার্থী হঠাৎ করে আনমনা হয়ে যাচ্ছে, অর্থাৎ সে মনোযোগটা ধরে রাখতে পারছে না, অন্যদিকে তার মনোযোগটা চলে যাচ্ছে। যখন শিক্ষক বলতেছে, এই ছেলে তুমি কি ভাবতেছো, কি স্যার আপনি আমাকে কিছু বলছেন, এই যে একটা অবস্থা, তো এটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ড। আসলে আমাদের রুব্রিক বোঝার জন্য না এরকম ভাবে আলোচনা করে করে শিখতে হবে। তারপর বলে ডিলুশন কিন্তু মাইন্ড চ্যাপ্টার একটা বড় রুব্রিক, এর আন্ডারে অনেক সাব রুব্রিক আছে, কয়েক পৃষ্ঠা নিয়ে ডিলুশনে আলোচনা আছে, ঠিক আছে? তো মানে ইলিউশনটা ওইভাবে আলাদা ভাবে নাই, ডিলুশনের আন্ডারেই আছে। তো মূলত আমাদের এই প্রত্যেকটা মানে রুব্রিক যখন আমরা পড়বো, তো এই প্রত্যেকটা মনে করেন যে আপনাদের বলে দিলাম যে আগামী সপ্তাহে মাইন্ড চ্যাপ্টার নিয়ে পড়বো, তো সেখান থেকে মনে করেন যে 100টা রুব্রিক খুব ভালো করে আমরা পড়লাম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে। তো তখন কোনটা কোনটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা সার্বিক আলোচনার প্রেক্ষিতে এটা বুঝতে নিলে তখন কিন্তু রুগীর কথাটা বুঝতে সুবিধা হবে। অ্যাবসেন্ট মাইন্ডের যে বিষয়টা, এটা অমনোযোগী, এই অমনোযোগী বা অন্য মনস্ক বা মানে রুগী মনোযোগ দেন, এই কথাটা বোঝার কনসেপ্টটা কিন্তু মানে এইভাবে যদি আলোচনা করা না হয়, যে রুগীর ক্ষেত্রে হঠাৎ হঠাৎ আনমনা হয়ে যায়, মানে সে মনোযোগ দিতে পারতেছে না, হঠাৎ করেই তার মাইন্ড অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, মাইন্ড প্রেজেন্ট থাকতে পারতেছে না। এইভাবে আলোচনা করেই কিন্তু আমাদের রুব্রিকগুলো বুঝতে হবে, যাতে রুব্রিকটাকে আমরা রুগীর লক্ষণ পেয়ে সেটাকে মানে পারফেক্টলি ব্যবহার করতে পারি। এইটাই মূলত আলোচনার ধরনটা। তো সেই জায়গাটা যাওয়ার জন্য আমাদের কিন্তু ওই অস্ত্রগুলো নিয়ে বসতে হবে এবং দীর্ঘদিন ধরে এটা নিয়ে পড়তে হবে। আপনি ঠিকই বলেছেন, আপনার সাথে আমি একমত, কিন্তু আপাতত আমরা না একটু মানে ঢুকতে চাচ্ছি আগে, মানে বিয়ে বাড়িতে ঢুকি, তারপর দেখি কি কি রান্না হয়েছে, ঠিক আছে? এই হলো মানে আমার ধারণাটা, ঠিক আছে? তো আচ্ছা, আমার তাহলে মোবাইল, উপর দিয়ে বলবো। হ্যাঁ আমার মোবাইলে চার্জ কমে আসছে, হঠাৎ কেটে যেতে পারে, যতক্ষণ আপনাদের সাথে থাকতে পারি। তো আপনারা হ্যাঁ, যদি আরো কোনো পরামর্শ দেন। আচ্ছা, আবার হাত তুলেছেন, আচ্ছা বলেন কি বলতে চাচ্ছেন। জি স্যার। স্যার এখন হচ্ছে যে রেপার্টরির উপরে আমাদের জন্য আপনাদের কয়টি ক্লাস বাকি আছে, এটা একটা বিষয় স্যার। এবং এই যে কয়টি ক্লাস আছে সেই কয়টি ক্লাসের মধ্য দিয়ে আমাদেরকে আপনারা কোথায় নিয়ে মানে কোথায় পৌঁছাবেন, বা আমাদের লক্ষ্যটা এই আমরা কোথায় গিয়ে আমরা শেষ করব, আমরা কতটুকু অর্জন করব, যতটুকু আমরা আচ্ছা অর্জন শোনেন, করব। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, আমি আপনাকে সংক্ষেপ উত্তরটা দিই। রেপার্টরির ক্লাস যদি আমি আরো 50টা ক্লাসও নেই,
তাও আপনাদের কাছে মনে হবে যে আরো 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 50টা ক্লাস নেওয়া হোক, ঠিক আছে? তো মূলত আরো আমি অন্তত 5-7টা ক্লাস নিতে চাচ্ছি, বিশেষ করে আহ আহ, 1-2টা ক্লাস এভাবে রুব্রিক ভিত্তিক দিব, রুব্রিক বোঝা কিভাবে বুঝতে হয়। আলটিমেটলি আমি ক্লাসগুলো নিতে চাইছিলাম যে রুব্রিক কিভাবে বুঝতে হয়, এটার উপরেই 2-3টা ক্লাস নিব। তারপর হচ্ছে যে একটা কেস থেকে কিভাবে রুব্রিক তৈরি করে মানে সফটওয়্যারে দিয়ে সেটাকে ওষুধ নির্বাচন করা যায়, এইটা নেবে আরো 2-3টা ক্লাস। আলটিমেটলি আমি 5 থেকে 7টা ক্লাস আরো নিব হয়তো বা, হ্যাঁ, অর্থাৎ আগামী আরো 1-1.5 মাস আপনাদের এই এই রেপার্টরি ক্লাসটা নিতে চাচ্ছি। এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। কিন্তু এই 1-1.5 মাসে মনে করেন যে 6-7টা ক্লাস নিলেও রেপার্টরি ক্লাসের আসলে হয়তো একটা ধারণা দেওয়া হবে যে রেপার্টরিটা এইভাবে ব্যবহার করতে হয়, কিন্তু এটাকে রপ্ত করতে হলে অন্তত মিনিমাম আপনাদের আহ সেটা আমার কাছ থেকে শিখেন বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিখেন, 50টা ক্লাসে অন্তত অ্যাটেন্ড থাকতে হবে। না হলে এই যে একটা রুব্রিকের সাথে কি সাফিক্স প্রিফিক্স কিভাবে লাগাতে হয়, কোনটা দিয়ে কি বোঝানো হয়, কোন রুব্রিকের ইনার কনসেপ্ট কি, এটা কিন্তু আলটিমেটলি রপ্ত করতে হলে কিন্তু বই পড়া, অন্যদের ক্লাসে অ্যাটেন্ড করা বা নিজেদের গ্রুপে, যেমন আমরা যে কাজটা করতাম, আমরা তো ফার্স্ট বেসে ছিলাম, আমাদের এই রেপার্টরি এই ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে আমরা নিজেদের মধ্যে সকালবেলা একটা ক্লাস করতাম আমরা নিজেরা গ্রুপে, এবং সেখানে ওই কোন রুব্রিকের কি অর্থ আছে, এই যে যেটা বললাম যে অ্যাবসেন্ট মাইন্ডের যে ব্যাখ্যাটা দিলাম, এই যে অ্যাবসেন্ট মাইন্ড অমনোযোগী, এটা আসলে রেপার্টরিতে কি বোঝানো হয়েছে, কি ব্যাখ্যা দিতে চেয়েছে, এটা নিজেদের মধ্যে আলাপ করে আমরা কিন্তু ক্লিয়ার হতাম। কিন্তু আপনাদের এরকম নিজেদের গ্রুপে আলোচনা হয় কিনা আমি জানি না, এটা কিন্তু খুব জরুরি। এই আলোচনা যদি আপনারা দ্রুত আগাতে চান আর কি। ঠিক আছে, আপনাদের কি গ্রুপ আছে নিজেদের আলোচনা? জি স্যার, আমাদের গ্রুপ ছিল স্যার। আমাদের গ্রুপে আসলে আমরা প্রথম দিকে আমরা চেষ্টা করেছিলাম, মাত্র 4-5 জন এখানে অ্যাটেন্ড আমাদের করতেন, গ্রুপে আমরা তারপরে গ্যাপ প্রতিনিয়ত হয়ে ক্লাস গেছে। করতাম, প্রতিনিয়ত সকালে আমরা 1 ঘন্টা না, আমরা 1.5 ঘন্টা করে ক্লাস করতাম, কোনোদিন 2 ঘন্টা হতো। হ্যাঁ, আমরা একদম মানে 6:30 থেকে 8:30-9টা পর্যন্ত ক্লাস করছি কখনো কখনো। তো এটা এটা আপনাদের গ্রুপে যদি আলোচনা না করেন তাহলে কিন্তু মানে এটা কি বলবো যে রপ্ত করা কঠিন হবে। আর আপনাদের অনেকেরই কিন্তু এখনো রেপার্টরির বইটাই নাই। আলটিমেটলি রেপার্টরি যে শিখতে যাচ্ছেন সেটা কতটা সফল হবেন আমি জানি না। আর দ্রুততম সময়ের মধ্যে আপনারা সফটওয়্যারে ইনস্টল করে নেন, সফটওয়্যারটা ইনস্টল করে নেন, তাহলে আগাতেই পারবো না, টোটালি আগাতে পারবো না। আর যদি আপনারা যদি এগ্রি করেন, ঠিক আছে, আমি দরকার হয় মাহবুব স্যারকে বলে আগামী শুক্রবারে আমি একটা ক্লাসের আয়োজন করতে পারি। আপনারা কি রাজি আছেন কিনা? আপনারা কি ঢাকার বাইরে কয়জন আছেন হাত তোলেন তো? জি স্যার, এটা এখন যে খুবই কয়জন ভালো। রাজি আছে স্যার। কয়জন হাত তুলতেছেন দেখি, আমি দেখে নেই, যদি সামনের শুক্রবার ক্লাস দিই দেখি। হাত তুলেছেন মাত্র কয়জন? 1, 2, 3, 4, 5 জন। আরো বাকি আছেন, তারও তো কয়েকজন বাকি আছেন। সবাই মিলে এই আরিফ হাত তুলছো কেন? আরিফ তো ঢাকায় থাকে। সবাইকেই তো আসতে হবে, সবাই মিলে না আসলে তো আলটিমেটলি শুধু 5 জন নিয়ে কি ক্লাস করে আগানো যাবে? আপনারা এই স্যার তো কে কে আসতে পারবে তাদেরকে হাত তুলতে বলছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের 5 জন। স্যার, কথাটা বোঝা যায়নি, আপনি কি ঢাকায় যারা আছে তাদের কথা বলছেন না কারা কারা আসতে পারবে তাদের হাত তুলতে বলছেন? আমি বলছি যে আমি তো ঢাকায় আছি, আগামী শুক্র শনিবার আমি সময় দিতে পারবো, আমি ঢাকায় আছি। আর আপনাদের সবাইকে আসতে জি বলছি, স্যার। এখন সবাইকে আসতে বলছি, সবাই আসতে পারবেন কিনা হাত তুলতে বলছি। তাতে 3 জন, ও এখন তো স্যার, তাহলে তো আসতে পারবোই স্যার। আমি সবাই আসতে, যারা যারা আছে সবাই একটু হাত তুলে দেখান যে কারো কোনো সমস্যা আছে কিনা। সবাই হাত তোলেন তো, তাহলে আমাদের সুবিধা হয়। সবাই হাত তোলেন দেখি কয়টা হাত উঠে। 1, 2, 3, 4, 5, 6 জন, 6 জন মতো হাত তুলছে। কে আসতে পারবেন না বলেন তো? আসতে পারবেন না কে একটু? শুক্রবারে আমার একটু ঝামেলা থাকে। জি স্যার। স্যার আমি আসতে পারবো না, এটা হচ্ছে যে আমি সিলেট থেকে স্যার। আর শারীরিক মানে খুবই ইয়েতে আছি।
এই জন্য মানে এই গরমের সময় একটু বের হতে পারতেছি না, অসুস্থ হয়ে আচ্ছা, যাচ্ছে। শুক্রবারে না পারলে যদি শনিবারে পারেন, আমি শুক্র শনি 2 দিনই তো আছি, শনিবারে হতে পারে। অথবা একটা কাজ করেন, আমি 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 কথা বলি, আপনারা আপনারা আগে দাবি তোলেন। আপনারা দাবি তো, আপনাদের জায়গাটা তো অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আপনারা দাবি তোলেন। তাহলে আগামী শুক্রবারে যে কজন আসতে পারে, 5 জন 6 জন তো আম তুলছেন, 6 জন বা 7 জন নিয়ে শুরু করে দিই, ঠিক আছে? আর আমি ক্লাসটা আজকে শেষ করতে যাচ্ছি। এর আগে বলে রাখি, অবশ্যই আপনারা যদি সামনের শনিবারে আমাদের সিদ্ধান্ত হয়, বা শুক্রবারে, সরি, শুক্রবারে, তাহলে আপনারা অবশ্যই ল্যাপটপ নিয়ে আসবেন এবং কেন্ট রেপার্টরি, বাংলা ইংলিশ যে কোনো একটা রেপার্টরি নিয়ে আসবেন, পেন ড্রাইভ নিয়ে আসবেন। তো আমরা ওই দিনই একটু আর আমার তো চেষ্টা করবো। ল্যাপটপ না, ডেস্কটপ স্যার, কেমনে হবে স্যার? আমার তো ডেস্কটপ। তাহলে তো আর আপনাকে হেল্প করতে পারবো না, ল্যাপটপই লাগবে। ল্যাপটপ চালা তো আপনাকে কিভাবে বুঝাবো? আপনারা তো সিস্টেমটা দেখে গেলেন, তারপরে দেখে নিজে যাবে স্যার, পরে যে পেন ড্রাইভে নিয়ে Install গিয়ে করে ইনস্টল নেবেন। করে নেবে ডেস্কটপে। ঠিক আছে? হ্যাঁ, স্যার হ্যাঁ। আগামী শুক্রবার বলতে তো কালকে শুক্রবার, আর কি এই শুক্রবার কথা বলতেছেন নাকি পরবর্তী না না শুক্রবার? না না না, আমি বলছি এই শুক্রবারে পরের শুক্রবার, সেটা বলে গেছিলাম প্রথমেই, বলছি সেটা কালকে শুক্রবার না, পরের শুক্রবার আমি ঢাকায় থাকবো, ঠিক আছে? আপনারা তাহলে এই সিদ্ধান্ত নেন। আর আমার মোবাইলে চার্জ একেবারে শেষ হয়ে আসে, আজকের ক্লাসটা এখানে আমি শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? আর স্যার আমাদের আপনারা, ক্লাসের টাইমও শেষ হয়ে গেছে, ক্লাসের টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা, আর আপনারা সবাই যে কাজটি করবেন, রেপার্টরি বোঝেন আর না বোঝেন, মাইন্ড চ্যাপ্টারটা সবাই মানে ইংরেজি বাংলা মিলাই পড়ে ফেলেন আগামী সপ্তাহ পর্যন্ত। দেখবেন যে তাহলে আপনাদের অনেক তৈরি হবে আমার ক্লাসের সময়, হ্যাঁ, ঠিক আছে? আপনাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হবে, তখন কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন যে ছাত্র দেওয়ার মতো, কিন্তু প্রশ্ন করলে পরে ভালো আলোচনাটা হয় আর কি। তো আমি যেটা বলছি যে আপনারা সবাই মাইন্ড চ্যাপ্টারটা পড়ে ফেলেন নিজের মতো করে, ভুলভাল যা হোক, ভুলভাল যাই হোক, তাহলে তাহলে কিন্তু প্রশ্নগুলো অনেক যৌক্তিক ভাবে আপনারা মানে বলতে পারবেন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আদাব। ওকে ওকে। নমস্কার স্যার।